স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই, আমি নাজিয়া কণা। দেখছিলেন শিরোনাম। কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় জীবাণুনাশক চেম্বার তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক 11 শিক্ষার্থী। শুধু বইটি নয়, দেশের এই ক্রান্তি লগ্নে কোভিড যুদ্ধে পিসিআর ল্যাব স্থাপন ও ভেন্টিলেটর মেশিন তৈরি করে অবদান রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়ালটনের মতো প্রতিষ্ঠানও। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। রোগীদের সেবা দিতে গিয়ে হরহামেশাই আক্রান্ত হচ্ছেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। আর সেই বিষয়টিকে মাথায় রেখে কোভিড ইউনিটে কর্মরতদের জন্য জীবাণুনাশক চেম্বার তৈরি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 97 ব্যাচের 11 জন শিক্ষার্থী। লিফট আকৃতির এই চেম্বারটি মাত্র 30 সেকেন্ডের মধ্যেই জীবাণুমুক্ত করতে সক্ষম বলে জানান উদ্যোক্তারা। বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিসির প্রকাশিত নির্দেশনা মেনেই তৈরি করা হয়েছে বিশেষ এই জীবাণুনাশক চেম্বার। কোভিড ওয়ার্ডে ডিউটি করছেন, ডিউটি করে যখন ফিরছেন তাকে তো ড্রেসগুলো খুলতে হবে। তো এই খোলার সময় দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো ডাক্তার ইনফেক্টেড হয়ে গেছেন। আমরা একটা সিস্টেম ডেভেলপ করেছি, যে সিস্টেমের মধ্যে দিয়ে ডক্টরস এবং হেলথ প্রফেশনালসরা গেলে আমরা এক্সপেক্ট করছি যে তারা যে ঝুঁকিটা ছিল সেটা কমে আসবে। আর ভেন্টিলেটর তৈরির মধ্য দিয়ে করোনার এই সংকটে এগিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান ওয়ালটন। 3টি মডেলের ভেন্টিলেটরগুলো আইসিইউ ইউনিটে ব্যবহার উপযোগী বলেও জানায় প্রতিষ্ঠানটি। আমাদের শখানেক দক্ষ প্রকৌশলী তারা দিনরাত পরিশ্রম করে প্রায় 4 সপ্তাহ সময় নিয়ে 3টি ভেন্টিলেটরের মডেল তারা ডেভেলপ করেছেন। আর WAB20 যেটা, এটি মূলত জরুরি প্রয়োজনে আইসিইউতে যাওয়ার আগে অনেক সময় জরুরি ভিত্তিতে যদি কারো অক্সিজেন লাগে তখন আমরা এই সাপোর্টটা দিতে পারবো। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ল্যাব স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনে 400 জনের নমুনা পরীক্ষা করার সক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে ল্যাবটি। গেল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স ভবনে এর উদ্বোধন করেন উপাচার্য ডক্টর আক্তারুজ্জামান। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। করোনা চিকিৎসার ঔষধ রেমডেসিভির উৎপাদন শুরু করলো বাংলাদেশ। বিপণনের জন্য সরকারি কিছু প্রক্রিয়া শেষ করে শিগগিরই তা বাজারে আনছে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়াও বাংলাদেশের আরও 4 ওষুধ কোম্পানি উৎপাদন করবে করোনার এই প্রতিষেধক। শালি জয় রিপোর্ট। মহামারী করোনার কাছে একরকম অসহায় সারা পৃথিবী। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে বিশ্বের দেশে দেশে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। করোনা প্রতিরোধে ঔষধ কি হতে পারে তা নিয়ে এখনও বিস্তর গবেষণা করছেন বিজ্ঞানীরা। এমন বাস্তবতায় বাংলাদেশে উৎপাদন শুরু হলো রেমডেসিভির, যাকে বলা হচ্ছে করোনা মোকাবেলায় কার্যকর ঔষধ। অ্যান্টিভাইরাল এই ওষুধটি করোনা রোগীদের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জাপানও। গতকালই আমরা ম্যানুফ্যাকচারিং অল স্টেপস কমপ্লিট করেছি। এখন আমাদের লাস্ট আরো কিছু ফর্মালিটিজ আছে। এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে হসপিটাল বা যে কোভিড সেন্টারগুলো আছে সেখানে দেওয়ার আগে আরেকটা প্রসেস আছে আমাদের ডিজিডিএ থেকে। সেই প্রসেসটা আমরা শেষ করব। শেষ করার পরই আমরা আমাদের রেমডেসিভির সরবরাহ করতে পারবো। বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-19 আক্রান্তদের ওপর এর সফল প্রয়োগের পর এ নিয়ে আশাবাদী বাংলাদেশের বিশেষজ্ঞরাও। যারা লাইফ সাপোর্টে আছে তাদের ক্ষেত্রে দেখা গেল যে এই ড্রাগটা দিয়ে ট্রিট করার ফলে 70% ভালো রেসপন্ড করে এবং তাদের ফ্যাটালিটি রেট অনেক কমে আসে। রেমডেসিভির যে মাইল্ড টু মডারেট টু লেস সিভিয়ার পেশেন্ট দিচ্ছে তারা সবাই 2 সপ্তাহের মাথায় হেঁটে বাড়ি চলে গেছে। এটা শিকাগো ইউনিভার্সিটি। তবে এর উচ্চ মূল্য নিয়ে আপত্তি রয়েছে অনেকের। এটা ড্রাগটার প্রাইসটা একটু বেশি, 5,000 টাকা করে। 5 দিনের কোর্স যদি হয় 30,000 টাকা, 40,000 টাকা লেগে যাবে। তো এটা সাধারণ রোগীর জন্য একটু অসুবিধা হবে। তবে জীবনের প্রশ্ন যেখানে জড়িত সেখানে 40,000 খুব বেশি না। মানুষের শিরায় ইনজেকশন হিসেবে রেমডেসিভির প্রয়োগ করা হয়। রোগের তীব্রতার ওপর এর ডোজ নির্ধারণ করা হয়। গুরুতর অসুস্থ রোগীদের জন্য 5 অথবা 10 দিনের ডোজ প্রয়োজন হতে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 636 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত 13,770 জন। আজ দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 8 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে 1,16,919 জনের নমুনা। এই মুহূর্তে 35টি ল্যাবে এই করোনা পরীক্ষা করা হচ্ছে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান। গত 24 ঘন্টায় আমাদের 35টি ল্যাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে 5,247টি। নমুনা সংগ্রহের চেয়ে পরীক্ষা হলো 5,465। আমাদের 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 636 জন। আজকেও মৃত্যুর তালিকায় 8 জন মানুষ যুক্ত হয়েছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 313 জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু 214 জন এবং এ পর্যন্ত সুস্থ 2,414 জন। কোভিড-19 পজিটিভ রোগীদের সঙ্গে এক সারিতে পরীক্ষা করতে দাঁড়িয়েছেন সন্দেহভাজনরা। অনেকেই ভোর থেকে দীর্ঘ অপেক্ষা করছেন। অনেক হাসপাতালেই সামাজিক দূরত্ব মেনে নমুনা সংগ্রহ করা হচ্ছে না। রোগীদের দাবি দুর্ভোগ কমানোর। তারা চান দ্রুত নমুনা সংগ্রহের পাশাপাশি পজিটিভ রোগীদের রাখা হবে আলাদা সারিতে। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। কোভিড-19 নমুনা সংগ্রহের দীর্ঘ সারি, হ্যান্ড মাইকে চলছিল সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান। তবে দীর্ঘ সময়ে যন্ত্রণায় দূরত্বের সেই নির্দেশনা মানছে না নমুনা পরীক্ষায় আসা সন্দেহভাজনরা। লাইনে অন্য রোগে আক্রান্তরাও রয়েছেন। ভিন্ন চিকিৎসার জন্য এখন করোনার সনদ জরুরি। এই চিত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের। করোনা ভাইরাসে পজিটিভ থেকে দ্বিতীয়বার পরীক্ষা করতে আসা রোগীরাও জানান তাদের মাধ্যমে অন্যদের সংক্রমণ ছড়ানোর শঙ্কার কথা। পজিটিভ যারা ছিল তাদেরকে আলাদাভাবে দেখে তাহলে সুষ্ঠুভাবে একটা পরীক্ষা হবে। যারা পজিটিভ সেকেন্ড টাইম আসছে তাদের কোনো আলাদা ব্যবস্থা আছে কিনা, কিন্তু ওনারা বললো সব একসাথে। তাহলে তো আমাদেরও হতে পারে, আমাদের যদি নাও থাকে তাদের থেকে আমাদের আসতে পারে না। 5:30টায় যখন আসছি তখন অনেক সিরিয়াল, আর টোকেন দেওয়া হলো 8:30টার দিকে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-19 নমুনা সংগ্রহের সারিতে দেখা যায় হট্টগোল, যেখানে ব্যবস্থাপনা নিয়ে বিস্তর অভিযোগ রোগীদের। পর্যাপ্ত কিট নাই, একটু পরে কিট শেষ হয়ে গেছে এগুলি বলতেছে। আবার দেখেন এতক্ষণ বলে যে কি বলে শিশি নাকি প্রশাসনের লোক এরা নিজেরা এসে শিশি না দেখে কি এগো কাছে অনেক শিশি। বাইরের রোগীগত কোনো চিকিৎসাই নেই, এই যে পরীক্ষায় আর সুস্থ মানুষ আসলেও অসুস্থ হয়ে যায়। তবে তুলনামূলক স্বস্তির চিত্র দেখা যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে করোনার ভয়াল দংশন চলছেই। গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 5,500-এর বেশি মানুষের। এ নিয়ে মোট মৃত্যু 2,77,000-এ দাঁড়িয়েছে। আর বরাবরের মতো অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের মৃত্যুর মিছিল। তবে দেশটির করোনার ভয়াবহতার জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অভিযোগের আঙুল হোয়াইট হাউসের দিকেই। ওবামা বলছেন, ট্রাম্প প্রশাসনের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রে করোনা মহামারীতে রূপ নিতে পেরেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বাধায় আটকে গেল বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের জাতিসংঘের প্রস্তাব। অন্যদিকে মরণঘাতী ভাইরাসটি প্রতিরোধে উদ্ভাবিত টিকা প্রয়োগে 100% সফল বলে দাবি করছে চীনের বিজ্ঞানীরা। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। কোভিড-19 রোগে প্রতিদিন মৃত্যুর তালিকাতে যোগ হচ্ছে হাজার হাজার মানুষ। তবে সবচেয়ে নাজেহাল যুক্তরাষ্ট্র গেল একদিনে 1,600-র বেশি মানুষের মৃত্যু দেখেছে। এমনকি করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি ক্যাটি মিলার। মৃত্যুর সংখ্যাও গড়াচ্ছে ৭৯,০০০-এ। আর করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রে ভাইরাসটির বিরাট দাপটের কারণ বলে মনে করছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এমনকি এই কারণে আসছে নভেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পকে চরম মাশুল গুনতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি। তবে কোনো কিছুই আমলে নিতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। বরং দেশটির এমন বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেও বিশ্বব্যাপী যুদ্ধ বা সংঘাত বন্ধের জাতিসংঘের প্রস্তাব নিরাপত্তা পরিষদে তোলার আগেই তা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধেও একের পর এক অভিযোগ আনা অব্যাহত রেখেছেন ট্রাম্প। তাই চলমান মহামারীতে ক্রমেই বাড়তে থাকা জাতিবিদ্বেষ, ঘৃণা এবং হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
এদিকে করোনায় বিধ্বস্ত ব্রিটেনও। গেল 24 ঘন্টায় 626 জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলেও বাড়ছে মৃত্যু। দেশটিতে 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও 800-ও বেশি মানুষের। আর টানা ষষ্ঠ দিনেও আক্রান্ত 10,000 ছাড়িয়েছে রাশিয়াতে। এদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে প্রকোপ খানিকটা কমলেও মৃত্যুর তালিকায় 30,000 ছাড়ালো ইতালি। ভারতে একদিনে নতুন করে 3,320 জন করোনায় আক্রান্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় 95 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ভারতে এখন করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা প্রায় 60,000। তবে ক্রমাগত মৃত্যু আর আক্রান্ত বাড়ার পরেও পাকিস্তান থেকে উঠছে লকডাউন। ভাইরাস প্রতিরোধে এখনও শতভাগ সফলতার মুখ দেখেনি কেউ। তবে ভ্যাকসিন আবিষ্কারে অনেক এগিয়ে যেন চীনের বিজ্ঞানীরা। সম্প্রতি বানরের শরীরে নতুন উদ্ভাবিত একটি টিকা প্রয়োগ করে শতভাগ সাফল্য পেয়েছে বলে দাবি করেছে দেশটি। পিকোভ্যাক নামে প্রতিষেধকটি তৈরি করেছে বেইজিং ভিত্তিক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক। আর এবার করোনা চিকিৎসায় রেমডেসিভির ওষুধের অনুমোদন দিয়েছে জাপান সরকার। আসমাতুলি, নিউজ 24। বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে যুক্তরাষ্ট্রে গত 2 দিন কোনো বাংলাদেশি মৃত্যুর খবর না পাওয়া গেলেও 8 মে ভাইরাসটিতে আরও 2 প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। 52 দিনে দেশটির 6 রাজ্যে প্রাণঘাতী মহামারী কেড়ে নিয়েছে 240 প্রবাসী বাংলাদেশির প্রাণ। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 65। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। প্রবাসে ক্রমেই বাড়ছে বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। গত 48 ঘন্টায় কোনো বাংলাদেশি মারা না গেলেও 8 মে করোনায় 2 জন প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছে। তারা হলেন হাজী মোহাম্মদ আবু তাহের এবং শামসুল হক। বোস্টনে বসবাসকারী শামসুল হক করোনায় আক্রান্ত হয়ে স্থানীয় একটি হাসপাতালে প্রাণ হারান। আরেকজন নিউ ইয়র্কের কুইন্সের বসবাসকারী হাজী মোহাম্মদ আবু তাহের। সে পর্যন্ত আমেরিকায় বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা 240। এর মধ্যে 218 জন নিউ ইয়র্কের বাসিন্দা, বাকিরা নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান ও কুইন্সের বাসিন্দা। এদিকে ফেডারেল জবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সিপিএ শ্রাবণী সিং। কোভিড-19 কারণে ইউএস গভর্নমেন্টের অফিস অফ ডিসাস্টার অ্যাসিস্ট্যান্ট বিভাগে অর্থনৈতিক বিশেষজ্ঞদের জরুরি প্রয়োজনে একটি স্পেশালিস্ট পদে নিয়োগ পান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে হু হু করে বেড়েই চলেছে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ। করোনায় আক্রান্ত হয়ে মোট 77 বাংলাদেশি মারা গেছেন। করোনার পাশাপাশি হৃদরোগেও আক্রান্ত হয়ে মারা যাচ্ছে প্রবাসী বাংলাদেশি অনেক রেমিটেন্স যোদ্ধা। সৌদি সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মক্কা, মদিনা, জেদ্দায়। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চাকরি হারাচ্ছে প্রবাসীরা। এই অবস্থায় কয়েক সপ্তাহের মধ্যে 29,000 বাংলাদেশি ফিরে আসবে। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে 8,695 জন বাংলাদেশি নাগরিক ফিরেছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে জনগণের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। এই আহ্বানের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর রূপে গুজব ছড়ানো হচ্ছে বলেও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যদিও বিএনপির অভিযোগ, মানুষ যেন তার কষ্টের কথা সামাজিক মাধ্যমে বলতে না পারে, এজন্য একের পর এক পরিপত্র জারি করছে সরকার। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। ঠিক এই মুহূর্তে দেশে 13,770 জন মানুষের শরীরে বাসা বেঁধেছে কোভিড-19 নামের ভয়ঙ্কর ভাইরাসটি। আর এই ভাইরাসের ছোবলে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 2 শতাধিক। এমন সংকটময় সময়ে মানুষের সবচেয়ে ভরসার জায়গা রাজনীতিবিদগণ। কিন্তু দেশের বিভিন্ন স্থানে ত্রাণ লোপাটের খবরে কোনো সময় মানুষের হতাশার স্থানটি নিয়ে নেয় এই রাজনীতি। এমন একটা সময়ে মানুষের পাশে দাঁড়াতে রাজনীতির মাঠের প্রতিপক্ষ বিএনপিকে আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর সঙ্গে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ দলের নেতাকর্মীদের প্রতি বলেছেন, ঈদ বাজারের খরচটি তারা যেন গরিব, অসহায় ও কর্মহীনদের মাঝে বিতরণ করে। সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে আসুন আপনিও আপনার দল এই সংকটকালে জনগণের পাশে দাঁড়ান, করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালন করুন। যে কোনো গুজবের ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। শনিবার সকালে তার সরকারি বাসভবনের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। কোনো ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এ সকল গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর।
এদিন সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জনরোষের হাত থেকে বাঁচতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করছে সরকার। বলেন, সামাজিক মাধ্যমে মতামত প্রকাশে বাধা সৃষ্টির জন্য একের পর এক পরিপত্র জারি করছে তারা। গণতান্ত্রিক অধিকার তো দূরে থাকুক, মানুষ তার কষ্টের কথাও যাতে ভার্চুয়াল জগতে প্রকাশ করতে না পারে, তার জন্য একের পর এক পরিপত্র জারি করে চলেছে সরকার। এদিকে শনিবার বিএনপির উদ্যোগে রাজধানীর বেশ কয়েকটি স্থানে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় করোনাকালে বিপদে পড়া মধ্যবিত্তদের বাড়িতেও পৌঁছে দেওয়া হয় ঈদ উপহার সামগ্রী। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নথি জালিয়াতির মামলায় পুলিশের রিমান্ডে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তরিকুল ইসলাম মুমিনকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। শনিবার ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলে দেওয়ার অভিযোগের মামলায় শুক্রবার তরিকুল ইসলাম মুমিন সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। জালিয়াতির ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক 7 মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে গেল 5 মে তরিকুল সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমা ও ফরহাদ নামে আরও 2 জনকে আসামি করে মামলা দায়ের করেন, যে মামলায় তরিকুলকে গত বুধবার ভোলা থেকে গ্রেপ্তার করা হয়। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস প্রসঙ্গ। করোনা স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনায় রেখে আগামীকাল খুলছে না রাজধানীর বসুন্ধরা সিটি, নিউ মার্কেট সহ প্রধান শপিং মলগুলো। ব্যবসায়ীরা বলছেন, একদিকে ভাইরাস সংক্রমণের ঝুঁকি, অন্যদিকে পুলিশ প্রশাসনের কঠোর শর্তের বেড়াজালে ব্যবসা করা কঠিন। এদিকে একই কারণে বন্ধ থাকবে সিলেট, চট্টগ্রাম, খুলনা সহ দেশের 5 বিভাগীয় শহরের প্রধান শপিং মলগুলো। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত 26শে মার্চ থেকে বন্ধ দেশের সমস্ত দোকানপাট। এমন অবস্থায় গত 4 মে আসন্ন ঈদের কেনাকাটার সুযোগ দিতে বন্ধ থাকা মার্কেটগুলো খুলে দেবার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে 10 মে খোলার কথা ছিল বিপণী বিতানগুলো, কিন্তু এরই মাঝেই রাজধানীর বসুন্ধরা সিটি, নিউ মার্কেট সহ বড় বিপণী বিতানগুলো না খোলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। লক্ষ লোকের সমাবেশ যেখানে ঘটবে সেখানে অবশ্যই আপনার যে সামাজিক দূরত্বের যে প্রয়োজনীয় ভেঙে পড়বে এটা, এবং ফলে এটা দ্রুত সংক্রমিত আশঙ্কা দেখা দিবে। প্রায় অনেকগুলো এলাকায় আমরা মার্কেট বন্ধ রাখছি, তার মধ্যে সিলেট একটি, খুলনা একটি, ময়মনসিংহ একটি, রংপুরে বলেছেন আমরা আংশিক খুলব। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সীমিত পরিসরে কিছু দোকান খুললেও সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রয়েছে বড় শপিং মলগুলো। যার ইচ্ছা খুলবে, যার ইচ্ছা খুলবে না, এটা হচ্ছে তাদের ইখতিয়ার। সরকার তো খোলার জন্য নির্দেশ দিয়ে দিচ্ছে। আমাদের তো আর কোনো ভরণ পোষণ নাই, এর উপরে আমাদের নির্ভর, ঠিক আছে। তবে খুলে দিয়েছে, হয়তো আমাদের আর কি করুন, কপালে যা আছে তাই হবে। বিভাগীয় শহরগুলোর মধ্যে সিলেট, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহেও বন্ধ থাকবে প্রধান শপিং মলগুলো। তবে স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে রাজশাহী, রংপুর ও বরিশাল মহানগরে বড় বিপণী বিতানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী নেতারা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। 2-1 দিনের মধ্যে উদ্বোধন করা হবে বসুন্ধরার অস্থায়ী করোনা হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালে নিয়োগ কার্যক্রম শেষ হলেই শুরু হবে চিকিৎসা কার্যক্রম। আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম জসিমউদ্দিন জানান, অবকাঠামো সহ হাসপাতালের বেড এবং আনুষঙ্গিক সবকিছুই প্রস্তুত আছে। আর হাসপাতালটির পরিচালক জানান, মন্ত্রণালয়ে জানালেই হস্তান্তর করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। দেশে কোভিড-19 আক্রান্ত রোগী বাড়তে থাকায় সম্প্রতি সরকারকে আইসিসিবিতে 5000 শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। প্রাথমিকভাবে এখানে 2013 শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে, তবে প্রয়োজন দেখা দিলে এটিকে 5000 শয্যার রূপান্তর করা যাবে। এই কার্যক্রম শুরু হয়ে গেলে বাংলাদেশে এটি হবে কোভিড-19 রোগীদের জন্য বৃহত্তম সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র। মিনিস্ট্রি অফ হেলথ থেকে তারা জানিয়েছেন যে তাদের প্রস্তুতিতে আরও একটু সময় লাগবে জনবল এবং নিয়ন্ত্রণ কার্যক্রম করার জন্য। তো সেটার জন্য আমরা আবার অপেক্ষা করছি। আজকে সম্ভবত ডেট হতে পারে, আরেকটা নতুন ডেট। এমনি আমাদের যে হসপিটালের যে প্রস্তুতি
অন্য কোনো বিষয়ে এখন আর কোনো ঘাটতি নাই। জনবল আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর পর্যায়ক্রমে প্রদান করছে। এই পর্যন্ত 12 জন পাইছি ডাক্তার যোগদান করছে, আর স্টাফ 3 জন যোগদান করছে, 2 জন অ্যাম্বুলেন্সে যোগদান করছে, আর পদায়ন করছে। এবার অন্য সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ডক্টর M.A. ওয়াজেদ মিয়ার 11তম মৃত্যুবার্ষিকী আজ। 2009 সালে 9 মে বিশিষ্ট এই পরমাণু বিজ্ঞানী মারা যান। শিক্ষানুরাগী ওয়াজেদ মিয়া দেশে আণবিক গবেষণার পথিকৃৎ ছিলেন। পরমাণু গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন পদে দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে এই বছর আনুষ্ঠানিকতা বেশি না থাকলেও ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে এবং ওয়াজেদ মিয়ার বাড়ি রংপুরের পীরগঞ্জে দোয়া ও কোরআন তেলাওয়াত হয়েছে। করোনা পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে 300টি অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এমপি ইউনিট। শনিবার দুপুরে রাজধানীর ভাসানটেক এবং মাটিকাটা এলাকায় কর্নেল মোহাম্মদ হাসান মোর্শেদ বিজিবিএম পিএসসি এর নেতৃত্বে এ ত্রাণ দেওয়া হয়। সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর নির্দেশনা মোতাবেক এবং সেনা সদর এজি শাখা পিএস পরিদপ্তরের তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আর্মি এমপি ইউনিট ঢাকা সেনানিবাস। করোনার দুর্যোগে সারা বিশ্ব এখন আতঙ্কিত, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতঙ্কিত নন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। শনিবার দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শক্ত মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই দুর্যোগ পরবর্তী সময়ের পদক্ষেপও নিয়ে রেখেছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি M.A. জলিল সহ আরও অনেকে। তার শক্তি এবং তার অভিজ্ঞতা দিয়ে এই বাংলাদেশের 17 কোটি মানুষকে তিনি এই প্রচন্ড এই দুর্যোগ থেকে রক্ষা করার জন্য তিনি দৃঢ় সংকল্পবদ্ধ। যে দুর্যোগ এই পৃথিবীতে আসছে, এই দুর্যোগ মোকাবেলার পরবর্তী পর্যায়ে কি হবে তার জন্য সমস্ত কর্মপন্থা তিনি কিন্তু অবলম্বন করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, পরিকল্পনা নিচ্ছেন, ঘোষণা করছেন। আসছে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3.5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। শনিবার সকালে অনলাইন সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে করা সুপারিশে এমন প্রস্তাবনা উঠে আসে। সিপিডির মতে আগামী 2 বছর সর্বনিম্ন 3 ধাপের কর সীমা 10, 15 ও 20% থেকে কমিয়ে 5, 10 ও 15% করা উচিত। তবে কর্পোরেট কর না কমানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটি। সংস্থাটির মতে বড় প্রতিষ্ঠানগুলোর জন্য ইতিমধ্যেই সরকার অনেক রকম ব্যবস্থা নিয়েছে, ফলে তাদের জন্য নতুন করে কর কমানোর দরকার নেই। এ সময় স্বাস্থ্য খাতে আসছে বাজেট থেকেই বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেয় সিপিডি। সংস্থাটির মতে তা মোট জিডিপির 2% হওয়া উচিত। এছাড়া নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দেয় সংস্থাটি। আবারও আন্তর্জাতিক। প্রাণঘাতী করোনা চলাকালীন বিশ্বের বেশিরভাগ দেশে হার্ট অ্যাটাক বা স্ট্রোক ঝুঁকি নিয়ে হাসপাতালে ভর্তি রোগী কমে গেছে। যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন, লকডাউনের কারণে ঘরবন্দি মানুষেরা রুটিন মাফিক ও স্বাস্থ্য অভ্যাস নিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, আর এটাই হৃদরোগের হার কমে যাওয়ার মূল কারণ। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। দেশে দেশে লকডাউন চলায় ঘরবন্দি বেশিরভাগ মানুষ নিতে পারছে পর্যাপ্ত বিশ্রাম। গড় বিশ্রামের কারণে হার্ট অ্যাটাকের হার কমে গেছে ব্যাপক হারে। যুক্তরাজ্যের চিকিৎসক জন রাইটের মতে, কর্মস্থল বন্ধ থাকায় মানসিক চাপ কমেছে, পাশাপাশি রাস্তায় ট্রাফিক কমে যাওয়ায় নির্মল বাতাসে স্বাস্থ্য ঝুঁকি কমে গেছে বহুগুণ। পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি, মহামারী করোনা ভাইরাস চলাকালীন হাসপাতালে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রোগী অনেকাংশে হ্রাস পেয়েছে। এর একটি কারণ হতে পারে করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকায় হাসপাতালে কেউ আসছেন না। রুটিন মাফিক বা স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপনে হৃদরোগী কমে গেছে। রাস্তায় যানবাহন কম চলায় বায়ু দূষণ হ্রাস পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিডব্যাক স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকার ব্যবহারকারীদের সূত্র থেকে বেরিয়ে এসেছে, লকডাউনের কারণে হার্টের রোগী অনেক ক্ষেত্রে কমে গেছে। এক্ষেত্রেও ঘরবন্দি মানুষদের রুটিন মতো চলা ও খাদ্যাভ্যাস মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে।
এই প্রেক্ষাপটে এশিয়ার দেশগুলোতে দেখা যায় লকডাউনে হৃদরোগীর সংখ্যা অন্যান্য দেশের মতো হার কমেনি, কারণ লকডাউন না মানার প্রবণতা এশিয়ার নাগরিকদের মধ্যে অনেক বেশি। জাতীয় হৃদরোগ হাসপাতালের কার্ডিওলজির অধ্যাপক মামুনুর রশিদ জানিয়েছেন, লকডাউনে দেশে হার্টের নতুন রোগী বেড়েছে। লকডাউনের মাঝে তারা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিতে আসছেন ঢাকাতে। 70 to 80% রোগী হচ্ছে সারাউন্ডিং ডিস্ট্রিক্ট গুলো থেকে আসে। এখন সেই রোগীগুলো তো ধরেন যে ট্রান্সপোর্টের সমস্যায় পড়ছে। আগে ভর্তি হতো দিনে অ্যারাউন্ড 150 জন, এখন হয়তো ভর্তি হচ্ছে 50 থেকে 60 জন। তো এগুলো হলো সবই একদম নিউলি ডেভেলপড হার্ট অ্যাটাক অথবা হয়তো এগ্রাভেটেড হার্ট ফেলিয়ার। তাই চলমান সংকট তো বটেই, করোনা পরবর্তী সময়ে হার্টের রোগীদের চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। অনুমোদন পেল ফিফার বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব। করোনার কারণে স্থগিত থাকায় ব্যস্ত সূচিতে পড়বে ফুটবল মৌসুম। খেলোয়াড়দের উপর চাপ কমাতে 3 থেকে বাড়িয়ে 5 জন করার প্রস্তাবটি অনুমোদন দিয়েছে ফুটবলের নিয়ম তৈরি সংগঠন IFAB। আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। করোনায় থমকে থাকা ক্রীড়াঙ্গন ধীরে ধীরে চলতে শুরু করেছে। একে একে অনুশীলনে ফিরছে ইউরোপের ফুটবল জায়ান্টরা। করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকায় ব্যস্ত সূচিতে পড়তে যাচ্ছে ফুটবল মৌসুম। সেই চাপ তো নিতেই হবে খেলোয়াড়দের। ওদের কথা বিবেচনা করে 3 থেকে বাড়িয়ে 5 জন বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ফিফা। প্রস্তাবে সাড়া দেয় ফুটবলের নিয়ম তৈরি সংগঠন IFAB। যেসব প্রতিযোগিতা চলতি বছরের মধ্যে শেষ করতেই হবে সেগুলোর জন্য এই নিয়ম প্রযোজ্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অধিকার কেবল প্রতিযোগিতার আয়োজকদের। এছাড়া চাইলে বন্ধ রাখতে পারবে বর্তমানে প্রচলিত ভিডিও রিপ্লে সিস্টেমের ব্যবহার, জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এসব নিয়মের মেয়াদ বাড়ানো হবে কিনা তা পরবর্তীতে IFAB ও ফিফা সিদ্ধান্ত নেবে। আগামী সপ্তাহ থেকে মাঠে গড়াবে জার্মান বুন্দেসলিগা। দ্রুত মাঠের লড়াই ফেরাতে বেশ মরিয়া স্পেন, ইতালির মতো দেশগুলো। আরিফুল ইসলাম, নিউজ 24। থমকে থাকা লা লিগা শুরু হওয়ার আগে ছিটকে গেলেন লুকা ইউভিচ। ডান পায়ের গোড়ালির হাড়ে চির ধরা পড়েছে রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ডের। সার্বিয়ান ফুটবলারকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। লা লিগা শুরুর আগে তিনি সেরে উঠবেন কিনা তা এখনো অনিশ্চিত। নিজেদের ওয়েবসাইটে ইউভিচের চোটের কথা জানায় রিয়াল। করোনা ভাইরাসের এই সময় নিজ বাড়িতে অনুশীলন করতে গিয়ে চোট পান 22 বছর বয়সী ইউভিচ। এখন এই পর্যন্ত দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।